মেয়েও কিন্তু একজন নারীও কিন্তু একজন হাজবেন্ডকে ইয়ে করতে পারে, মারতে পারে, হ্যাঁ, নির্যাতন করতে পারে। একটা নারীর দ্বারাও কিন্তু একজন পুরুষ নির্যাতিত হচ্ছে এখন। শুধু নারীরাই নির্যাতিত হচ্ছে না, পুরুষরাও নির্যাতিত হচ্ছে। তো আসলে ডিপেন্ড করে মানুষের মন মানসিকতা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ভাবার ধরন। আমরা আসলে যেরকমভাবে ভাববো ওরকমভাবে আমাদের সংসার, পরিবেশ, পরিজনরা চলবে। নিয়ন্ত্রণ রাখতে হবে আমাদের অ্যাজ আ হিউম্যান হিসেবে। মেয়ে ছেলে বলে আমার কাছে কোনো ভেদাভেদ নাই ভাই। আমি বলবো আগেও ভালো ছিলাম না, এখনও ভালো নেই, ভবিষ্যতেও ভালো থাকবো না। ভালো থাকাটা আপনার উপরে। কেউ কখনো রাষ্ট্র আপনাকে ভালো রাখবে না, রাখতে পারেনি, কখনোই ভালো রাখতে পারেনি, এখনও ভালো রাখতে পারছে না, কখনো ভালো রাখতে পারবে না। আরও তো কোনো নিরাপত্তা এখন নেই। আপনার নিরাপত্তা আপনার হাতে। আপনার নিরাপত্তাটা আপনার হাতে রাখতে হবে। আপনার শক্ত হতে হবে। আপনার মাইন্ড আপনাকে সাউন্ড দিতে হবে যে আপনি মানসিকভাবে কতটা শক্তিশালী এবং ফিজিক্যালি কতটুকু শক্তিশালী। এখন একজন চোর বা ডাকাত বা একজন মাফিয়ার যে শক্তিটা আছে সেই শক্তিটা আপনিও গড়ে তুলুন। সমাজ বা রাষ্ট্র, আইন আপনাকে কিন্তু সেই সুযোগটা দিবে না, কারণ তারা নিজেরাই তো এখন আছে একটা ট্রায়ালের মধ্যে। তারা তো নিজেরাই নিরাপদ না, ঠিক আছে না? সো আপনার নিরাপত্তাটা সম্পূর্ণ আপনার ওপরে। কি করছেন, কি বলছেন সেটা বুঝে শুনে বুঝে একটা স্টেপ ফেলালেও সেটা আসলে কোথায় স্টেপটা ফেলাচ্ছেন, আপনি বোমার উপরে স্টেপ ফেলাচ্ছেন নাকি আপনি শুকনো মাটির উপরে ফেলাচ্ছেন, সেটা আপনাকে বুঝে শুনেই করতে হবে। আপনার বুদ্ধিমত্তা পরিচয় দিতে হবে। এখন আর কিছু করার নেই। উদ্যোক্তা মেলায় আসলে আসলে আমার খুব ভালো লাগে। আমি খুব এনজয় করি, কারণ এখানে এত এত নারী সাহসিকতার গল্প আছে, যেখান থেকে আমি নিজে ইন্সপায়ার হই। আর সবথেকে বড় কথা, আমার বই লিখনিতে অনেক সহযোগিতা হয়। এক একটা নারী মানে এক একটা লড়াই, এক একটা যুদ্ধ, এক একটা গল্প। সো আমার খুবই ভালো লাগে। আর এই মেলাটাতে এসে আমি অনেক কিছু বুঝতে পারলাম, শিখতে পারলাম। বিজনেস আসলে খুব একটা সহজ না, খুব কঠিন একটা ব্যাপার। নারীদের ক্ষেত্রে আরও বেশি, কিন্তু এখন এত কঠিন পর্যায়ে এসেও নারীরা থেমে নেই। সো এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট নারীদের জন্য। রোজে অনেক প্যাশন রাখতে হবে। প্যাশন না থাকলে আসলে কোনো কাজই আপনি করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি তখনই একটা ভালো কাজ করতে পারবেন যেটার জন্য আপনি অপেক্ষা করতে পারবেন, ধৈর্য ধরতে পারবেন। কারণ প্রথমেই আপনার লাভ হবে না। আপনি একটা ব্যবসায় নামতে গেলে আপনার চিন্তা করতে হবে যে এখানে আগে লোকসানটা কতটুকু হতে পারে। এটা যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে আমি মনে করি যে একটা সময় না একটা সময় আপনি উইন করবেন। বাধার সম্মুখীন মেয়েরা হয়, ছেলেরাও হয়। ফ্যামিলিভাবে মেয়েরা একটু বেশি হয়, কারণ নারীরা কাজ করুক এখনও তো আমাদের ওই মিথটা, ওই ব্যাপারগুলো কিন্তু এখনও যায় নাই। আর ভালো ফ্যামিলির মেয়েরা কাজ করুক, বিজনেস করুক, এটা তো আরোই বেশি হয় না আসলে। হ্যাঁ, কারণ ফ্যামিলির অনেক বার্নিংস থাকে, সেখান থেকে আসলে তাদের ওভারকাম করে একটা কাজে আসা। তো ওই বাধাটা অতিক্রম করে যখন নারীরা কাজে আসে, এরপরে আবার যখন মেইন ফিল্ডে এসে কাজ করে, তখন তো অনেক পলিটিক্সও আছে। সো সেখান থেকে ওই কম্পিটিশন থেকে, ওই পলিটিক্স থেকে, ওই ট্রায়াল থেকে বের হতে হতে প্যাশনটা নষ্ট হয়ে যায়। তো আমি মনে করি যে ওইটা ধরে রাখার ক্ষমতা, ধৈর্য শক্তি যদি থাকে, তাহলে একটা মানুষ। এখন নারীদের নানা বাধার সম্মুখীন হতে হয়। আবার এই যে জামাত শিবিরের যে প্রোগ্রামে একটা নারী সাংবাদিক গিয়েছিল প্রোগ্রাম করতে, তাকে বেরিয়ে আসতে বললো। আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন? নারীদের এই যে একটা বাধা, এটা আপনি কীভাবে দেখছেন? এটা আমি ভালোভাবে দেখছি না। তবে ইসলাম আর আমাদের নারীদের এখনকার যেই ব্যবসা, এগুলো আসলে একটু থাকে না যে ব্যতিক্রম হয়, সেই কারণে আসলে হয়তো বা হতে পারে সিস্টেম চেঞ্জের ক্ষেত্রে হতে পারে। এটা নিয়ে আমি বেশি কথা না বলি, কারণ হচ্ছে হয়তো ওরা ভালো বোঝে, বাট এটা আমি খুব একটা ভালো চোখে দেখছি না, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন। এটাই এখন অনেকটা কমে এসেছে। হাজব্যান্ডের হাতে মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে। আমি মনে করি এটা ডিপেন্ড করে। একটা মেয়েও কিন্তু, একজন নারীও কিন্তু একজন হাজব্যান্ডকে ইয়ে করতে পারে, মারতে পারে, হ্যাঁ, নির্যাতন করতে পারে। একটা নারীর দ্বারাও কিন্তু একজন পুরুষ নির্যাতিত হচ্ছে এখন। শুধু নারীরাই নির্যাতিত হচ্ছে না, পুরুষরাও নির্যাতিত হচ্ছে। সো আসলে ডিপেন্ড করে মানুষের মন মানসিকতা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ভাবার ধরন। আমরা আসলে যেরকমভাবে ভাববো ওরকমভাবে আমাদের সংসার, পরিবেশ,
পরিজনরা চলবে। নিয়ন্ত্রণ রাখতে হবে আমাদের অ্যাজ আ হিউম্যান হিসেবে। মেয়ে ছেলে বলে আমার কাছে কোনো ভেদাভেদ নাই ভাই। পুরুষরাও হচ্ছে, আপনারা হয়তো দেখছেন না, তাদের নিয়ে খবর নিউজ কম হচ্ছে। পুরুষরাও নির্যাতিত হয়, হেয় প্রতিপন্নতা হয়। একজন বাবার গল্প যদি আপনি কখনো দেখেন তাহলে তার পিছনের স্ট্রাগলটা একবার চিন্তা করেন তো, যে সে সকালবেলা তার মেয়েকে স্কুলে দিয়ে তারপর সে অফিসে যায়, অফিসে সারাদিন কাজকর্ম করে তারপর সে বাসায় আসে, বাসায় ফেরার পথেও তাকে টেনশন করতে হয় যে আমি মাকে দেখবো নাকি আমার বউকে দেখবো নাকি আমার ফুল ফ্যামিলি, আমার আশেপাশের মানুষ, আমার সারাউন্ডিংস। অনেক প্রতিকূলতা থাকে ভাই। এটা নারী পুরুষ বলে আমি আসলে কোনো ভেদাভেদ করতেই চাই না। আমি মনে করি মানুষই আসলে একটা ট্রায়ালের মধ্যে থাকি আমরা। আমাকে নারী পুরুষ বলে কোনো কিছুতেই বাধা দিতে পারবেন না, কারণ আমি আসলে বাধাগ্রস্ত হইনি। বরঞ্চ আমার কাছে মনে হয়েছে যে পুরুষরাও বাধাগ্রস্ত, হ্যাঁ, সব কিছু মিলে। আর নির্যাতন, রেপের কথা যেটা বলছেন, ছেলেরাও তো রেপ হচ্ছে, এগুলা নিউজ হচ্ছে না। মেয়েরা রেপ হলে সেটার নিউজ হচ্ছে বিকজ অফ আমরা ওরকমভাবে নিউজ করছি, কিন্তু ছেলেদেরটা করছি না। এটা কেন হচ্ছে না আমি জানি না। এখনও এই পজিশনে এসে, এই পরিস্থিতিতে এসে কেন আমরা রুখে দাঁড়াচ্ছি না বা আওয়াজটা তুলি না যে ছেলেরাও রেপ হচ্ছে। আরও তো কোনো নিরাপত্তা এখন নেই। আপনার নিরাপত্তা আপনার হাতে, আপনার নিরাপত্তাটা আপনার হাতে রাখতে হবে। আপনার শক্ত হতে হবে, আপনার মাইন্ড আপনাকে সাউন্ড দিতে হবে যে আপনি মানসিকভাবে কতটা শক্তিশালী এবং ফিজিক্যালি কতটুকু শক্তিশালী। এখন একজন চোর বা ডাকাত বা একজন মাফিয়ার যে শক্তিটা আছে, সেই শক্তিটা আপনিও গড়ে তুলুন। সমাজ বা রাষ্ট্র, আইন আপনাকে কিন্তু সেই সুযোগটা দিবে না, কারণ তারা নিজেরাই তো এখন আছে একটা ট্রায়ালের মধ্যে, তারা তো নিজেরাই নিরাপদ না, ঠিক আছে না? সো আপনার নিরাপত্তাটা সম্পূর্ণ আপনার ওপরে। কি করছেন, কি বলছেন, সেটা বুঝে শুনে বুঝে একটা স্টেপ ফেলালেও সেটা আসলে কোথায় স্টেপটা ফেলাচ্ছেন, আপনি বোমার উপরে স্টেপ ফেলাচ্ছেন নাকি আপনি শুকনো মাটির উপরে ফেলাচ্ছেন, সেটা আপনাকে বুঝে শুনেই করতে হবে। আপনার বুদ্ধিমত্তা পরিচয় দিতে হবে। এখন আর কিছু করার নেই। করছেন না কেন, সেটার জন্য আপনার প্রস্তুত থাকতে হবে যে আপনি এটা কাজটা করার পরে কি পরবর্তী সময় যে ইফেক্টটা পড়বে সেটা আসলে আপনি কতটুকু নিতে পারবেন, বা আপনার উপরে পড়া মানে আপনার পরিবারের ওপরে পড়া, পুরো বাংলাদেশের ওপরে পড়া। তো এটা অবশ্যই অমানবিক একটা কাজ হয়েছে, অমানবিকই কাজ হয়েছে আমি বলবো। একটা সাংবাদিককে এভাবে রাস্তার মধ্যে পিটিয়ে হত্যা করা। সব থেকে বড় কথা হচ্ছে আশেপাশের মানুষ যারা ছিল তারাও ছবি তুলছিল, সবাই তারাও প্রতিবাদ করেনি। এটা তো খারাপই না, এটা তো অবশ্যই খারাপের দিকেই যাচ্ছে। নিরাপত্তা তো আমি ওই যে আগেই বললাম, কেউ কারো নিরাপত্তা এখন দিতে পারে না, নিজের নিরাপত্তাটা নিজেই নিতে হয়। সো আমি নিরাপদ না, কিন্তু আমি আমার জন্য আমি জানি আমাকে কিভাবে রক্ষা করতে পারবো আমি নিজে, সেই নিরাপত্তাটুকু তো আমি নিজে নিজে করে ফেলি, ঠিক আছে? সো আমি মনে হয় যে আমি আমার কাছে নিরাপদ হয়তো, বাট আমার জোন থেকে বের হলে আমি কতটুকু নিরাপদ এটা আমি বলতে পারবো না ভাইয়া। আমি বলবো আগেও ভালো ছিলাম না, এখনও ভালো নেই, ভবিষ্যতেও ভালো থাকবো না। ভালো থাকাটা আপনার উপরে। কেউ কখনো রাষ্ট্র আপনাকে ভালো রাখবে না, রাখতে পারেনি, কখনোই ভালো রাখতে পারেনি, এখনও ভালো রাখতে পারছে না, কখনো ভালো রাখতে পারবে না। মনে করবে এরকম রাষ্ট্র, কিছু করার নেই, মেনে নেন, কিছু করার নেই। কে কামনা, আপনি কামনা করবেন? আপনি রাস্তায় নামবেন, তারপর আপনি উধাও হয়ে যাবেন, আপনার ফ্যামিলি আপনার জন্য ওয়েট করবে, আপনার বেবি আপনার জন্য ওয়েট করবে, আপনার মা, আপনার প্রিয়তমা আপনার জন্য ওয়েট করবে, আপনি আর আসবেন না। বা ঘরে যেয়ে দেখবেন আপনার প্রিয়তমা নেই। এটা আপনি চান? এটা আমিও চাই না, কিন্তু কিছু করার নেই। তাই জন্য সেটার জন্য আমাদের নিজেদের প্রিপারেশন রাখতে হবে। আমি কাউকে দোষারোপ করতে পারি না, আমি আইন শৃঙ্খলাকে দোষারোপ করতে পারি না, কারণ আইনের মানুষই তো মারা যাচ্ছে না ওদের ওপরে। ওরা সমাজকে এবং আমাদের প্রোটেকশন দিতে দিতে তারা তাদের কথা ভুলে যাচ্ছে না আইনের লোকজন। সো তাদের উপরে এসে সেই ইফেক্টটা পড়ছে না। তো আমি, আপনি, আমাদের মতো মানুষই তো একজন মানুষের ক্ষতি করছি, কেউ তো কারো কথা শুনে ক্ষতি করছে না। বেসিক্যালি মডেলিং নিয়েই ব্যস্ত থাকি, বিভিন্ন ব্র্যান্ডের শ্যুট নিয়ে বিজি থাকি। আমার বিজনেস আছে রাইট নাও, আমার বই নিয়ে আমি একটু বিজি। আমার সেকেন্ড বুক অগ্নিকন্যা লঞ্চ হয়েছে। ফার্স্ট বই রুহি দিলরুবা কোথায় অনেক হাইপ ছিল, বেস্ট সেলার একটা বই ছিল। অগ্নিকন্যাও সেম, যেহেতু বইমেলা ছাড়া আসলে বই বিক্রি করা খুব টাফ, তারপরেও আমি এর মধ্যে একটা বই লিখে ফেলেছি, তাই জন্য উন্মোচন করেছি। নেক্সট বইমেলাতে আমাদের পিরিয়ড, আমার বই পিরিয়ড
সো ওটা আসছে। একটা বই আসবে ভাইয়া, বই লেখা অনেক টাফ, অনেক কঠিন। একটার বেশি দুটো লিখে আমি বলতে পারবো না আসলে। কবি হিসেবে না, আমি লেখক হিসেবে, মানে আমি যদি মানুষ হিসেবে বলি, আমার বইয়ের মধ্যে খুব সহজ সরল পাবেন, অত চলিত সাধু ভাষা নেই। আপনি যেভাবে কথা বলেন, আমি যেভাবে কথা বলি, যেভাবে মানুষকে বোঝাতে পারি, আমি ওভাবেই লিখি। সো এই কারণে লেখকরা পাঠকরা আমাকে পছন্দ করছে, কারণ এটা আমাদের হুমায়ুন আহমেদ স্যার এরকমভাবে লিখতেন। সো আমি তার কিছু বই পড়ার সৌভাগ্য হয়েছে আমার, আরও পড়ছি। সো তিনি খুব সহজভাবে লিখতো, যেটা কিনা আমরা বুঝতাম। যেরকম আমার বইয়ের মধ্যে অনেক ইংলিশ শব্দ আছে যেটা আমি বাংলাতে লিখেছি, হ্যাঁ, অ্যাট্রাকটিভ লিখেছি, আকর্ষণের জায়গায়। স্যার যেরকম লিখেছিল বিউটিফুল, সৌন্দর্যের জায়গায়, আমি ওরকম লিখি। সো আমাকে একজন প্রশ্ন করেছিল যে এটা কেন, এটা কি রুলস? আমি বলি কি যে না, এটা রুলস না অবশ্যই, কিন্তু আমি এটা ব্রেক করতে চাই, যেটা আপনারা পড়ে বুঝতে পারবেন, আমি ওরকমভাবেই লিখতে চাই। নাহলে তো বই পড়ছে না এখন আর কেউ। এটা খুবই কঠিন প্রশ্ন। প্রত্যেকটা সেক্টরই আমার জন্য আলাদা এবং সম্মানের। প্রত্যেকটা সেক্টরকেই আমি আসলে ভালোবাসি দেখেই কাজ করি। লেখার সময় আমি যখন লেখক হয়ে যাই, তখন আমি আমার ওই প্রফেশনটাকে নিজের করে নেই, পছন্দ করি। যখন আমি মডেলিং করি, তখন আমার আর একটা ব্যাপার চলে আসে, তখন আমি মডেলিংয়ের ওই জিনিসটাই ফোকাস করি এবং ওইখানেই সম্মান দেই, ওইখানেই আমি ফোকাস থাকি। আবার যখন আমি নারী উদ্যোক্তা হয়ে যাই, যখন আমি এখানে আসি, তখন আমি তাদের সাথে মিশে যাই। সো প্রত্যেকটা সেক্টরই আমার কাছে অনেক বড় কিছু, নাহলে তো আমি করতাম না। কাজের মাধ্যমে দেখা যাক, আসলে ভবিষ্যৎ বলতে পারি না। ভবিষ্যৎ পুরোটাই আসলে আমার জানি না আমি কি করব। আজকে বললাম কালকে মারা যেতে পারি। সো আমি এখন বলতে পারি না আসলে ভবিষ্যৎ কোথায় নিয়ে যাব। বাট অবশ্যই তো ইচ্ছা আছে আরও বহুদূর হাঁটার, পথ চলার আপনাদের সাথে।